নসরুল্লাহ রসুল করিম আহমাবাদ নিজামে ইসলাম পার্টি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আলোচনা সভায় উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি, দৈনিক সরকার পত্রিকার সম্মানিত সম্পাদক, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির সম্মানিত সভাপতি জননেতা জনাব ওবায়দুল হক খান নিজামী। উপস্থিত আছেন জাতীয় শক্তির সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ শরীফুল ইসলাম ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব মুফতি ফজলুল মুফাসসির অধ্যাপক বাজলুর রহমান আমিনী ভাই। উপস্থিত আছেন নিজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব ইরশাদুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সাপ্তাহিক আলোচনা আমি একটি খুশি সংবাদের মাধ্যমে আপনাদের শুরু করতে চাই। সেটা হলো দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ যুদ্ধের পর হাজার হাজার নারী, শিশু, বৃদ্ধা, আবাল বনিতার হত্যার মাধ্যমে সংগঠিত ইসরায়েলি হায়েনাদের যে জুলুম অত্যাচার, সেই জুলুম অত্যাচারের যুদ্ধবিরতি যে আজকে থেকে ঘোষণা হয়েছে, এই সুসংবাদটি আপনাদেরকে জানালাম যে গাজা যুদ্ধে আজকে বিরতি ঘোষণা করা হয়েছে। আপনার কাতারের সরকার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। রবিবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে। নিঃসন্দেহে আমাদের সকলের কাছে একটি খুশি সংবাদ এই জন্যে যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শক্তি আমেরিকা, তার মদতপুষ্ট ইসরায়েল, তাদের পরাজয় ঘটেছে আমাদের গাজায় মুসলমান যোদ্ধাদের হাতে। হামাসের কাছে ইসরায়েল এবং আমেরিকার মতো পরাশক্তির পরাজয় এই যুদ্ধবিরতির মাধ্যমে। তো এটা হলো আজকে সবচেয়ে বড় খুশি সংবাদ বলে আমি মনে করি। তো সেই সাথে ইরশাদ ভাই যেটা আমাদের অবগত করলো, আজকে 5ই আগস্ট বিপ্লবের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন সরকার, নতুন সূর্যোদয় উদিত হয়েছে, এর ঘোষণাপত্র ঘোষণা করা হবে। এই জন্য রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শে বসেছে সরকার কর্তৃপক্ষ। তো এখানে আমি একটি বিষয় অনুধাবন করলাম যে গুটি কয়েক রাজনৈতিক দলকে দাওয়াত দিয়ে সব দলের অংশগ্রহণের পরামর্শ নিউজ ছাপানো, এটা অত্যন্ত বেমানান। আমি মনে করি যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে তো আমাদের যথেষ্ট অবদান ছিল। এই গণ অভ্যুত্থানে এবং আন্দোলনে দুটোই আমার ছেলেও এখানে প্রত্যক্ষভাবে শরীক ছিল এবং আমাদের এক নেতা, আমার দলের মহাসচিব, তার বন্ধু, সে আমাদের দলেরই বলতে গেলে। একসাথেই তারা কাজ করত যাত্রাবাড়িতে, আমাদের কোনাপাড়া ডগায়। সেই ছেলে যাত্রাবাড়িতে 5ই আগস্ট শহীদ হয়েছে পুলিশের গুলিতে। তাহলে মুসলিম সমাজেরও এই আন্দোলন সংগ্রামে অবদান ছিল, এটা অস্বীকার করার জো নাই। সেই সাথে নিজামে ইসলাম পার্টি ঐতিহাসিক রাজনৈতিক দল, যেখানে স্বাধীনতা পূর্বে এবং স্বাধীনতা পরবর্তীতে তাদের বিশেষ অবদান ছিল এই দেশের জন্য। 4 দলীয় জোটের শরিক দল ছিল এই নিজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, তাদেরকেও ইনভাইট করা হয়নি। এগুলো বিষয় অনুধাবন করার প্রয়োজন আছে। ইসলামী দলগুলোর শর্তপূর্তভাবে প্রতিটি ইসলামী দলকে তাদের মেসেজ পাঠানোর প্রয়োজন ছিল আজকে এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের যে আলোচনা, সেখানে আমি বলবো আগামী দিনে যারা এই দায়িত্বে আছেন তারা গোয়েন্দাদের মাধ্যমে রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা অবলোকন করে সবাইকে দাওয়াতের মাধ্যমে সবার সাথে পরামর্শ করে কার্যকর পদক্ষেপ নেবেন।
এই আশাবাদ ব্যক্ত করি। সেই সাথে আরেকটু বিষয়ে আমি আলোকপাত করতে চাই, সেটা হলো কালকে দেখলাম যে সংস্কার প্রস্তাবে যারা কমিটি করেছে, যে কমিটিগুলো হয়েছে, এখানে বেশ কিছু প্রস্তাবনা তারা দিয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে প্রায় 500-র অধিক আসন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এ ধরনের প্রস্তাবনা এসেছে। আমি বলবো যে আমরা দক্ষিণ এশিয়ার নিতান্ত একটি গরিব রাষ্ট্র এবং আয়তনের দিক থেকে আমরা অত্যন্ত ছোট রাষ্ট্র। এখন আমরা যদি আমেরিকার মতো একটা বিশাল স্টেটের কথা চিন্তা করি, যে আমরা একটা বিশাল স্টেট, আমাদের একটা সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে হবে এবং তারা ওই 500 আসন থাকবে, 550-র অধিক আসন থাকবে, এই ধরনের সিদ্ধান্ত, বা আমি মনে করি এটা হঠকারী সিদ্ধান্ত। কারণ ভৌগোলিক সীমারেখা এবং আয়তনের ভিত্তিতে সংসদীয় আসন বিন্যাস হয় এবং এই সংসদ সদস্য যারা হয় এদের বেতন ভাতা জনগণের ট্যাক্সের টাকাই পরিশোধ হয়। অতএব এই যে 500-550 এমপি যারা হবে, এদের প্রত্যেকের তো বেতন ভাতা জনগণের ট্যাক্সের টাকাই পরিচালিত হবে, দিতে হবে। তাহলে এখানে বিশাল একটা ব্যয় রাষ্ট্রের। মনে করি যে 300 আসন এখানেও আমাদের দেশের আয়তন অনুপাতে অনেক বেশি। আজকে মাত্র 17-18 জন উপদেষ্টা তো রাষ্ট্র পরিচালনা করতেছে, এটা তো আমরা দেখতেছি অবস্থা কোথায় বা কি অবস্থায় আছে। তো 500 সংসদীয় আসন হলেই যে রাষ্ট্র ভালো থাকবে এটা বলার অপেক্ষা রাখে না। তো এটা যে রাষ্ট্রের ব্যয় বাড়ানো ছাড়া অন্য কিছু না। আমি মনে করি যে 300 যে আসন আছে এখানেই যথেষ্ট, বরঞ্চ প্রয়োজনে এখান থেকে আরো কমানো যেতে পারে। আর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এটার কোনো প্রয়োজন নেই, একটা কক্ষই এনাফ। এখানে প্রয়োজন হলো একটি শক্তিশালী সংবিধান। যদি শক্তিশালী সংবিধান আমরা রচনা করতে পারি, সেক্ষেত্রে আইন যদি শক্তিশালী হয় তাহলে দেশের দুর্নীতি কমবে এবং দেশ উন্নয়নের শিখরে আরোহণ করবে। এই জন্য প্রয়োজন যে সংবিধান সংস্কার। এখন প্রশ্ন হলো যে সংবিধান সংস্কারটা কিভাবে হবে। সংবিধান সংস্কার করতে গেলে সংবিধানের তো পার্লামেন্ট লাগবে, যেহেতু বর্তমান সরকার যেভাবে নিয়োগকৃত শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, তাহলে বলতে হবে এটা সংবিধানের আলোকেই তারা শপথটা নিয়েছে। তাহলে যদি বর্তমান সংবিধানের আলোকে শপথ নিয়ে থাকে, তাহলে এই সংবিধান যদি সংশোধন করতে হয় তাহলে পার্লামেন্ট ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব নয়। তাহলে প্রশ্ন হলো কোথায়? প্রশ্ন হলো তাহলে এই পার্লামেন্ট, এই যে যারা এখন সরকারে আছে, ডেফিনেটলি তারা একটা আপনার গোজামিলের মতন পরিস্থিতি। তো এটা কি আগে ঠিক করতে হবে। এই শপথ তো সঠিক হয়নি, যদি গণঅভ্যুত্থানের কথা বলতে হয়, তাহলে আগে এই সরকারই ঠিক পরিবর্তনের প্রয়োজন এবং সরকার পরিবর্তনের পরে যদি নতুন সংবিধান প্রণয়ন করতে হয় তাহলে সেখানে গণভোট দিতে হবে। গণভোটের মাধ্যমে এখানে সংবিধান সভার একটা নির্বাচন হবে, সেখানে জনগণ তার নতুন সংবিধানের কি কি বিষয় আছে এগুলো নিয়ে সিদ্ধান্ত নেবে। তখন নতুন সংবিধানের আলোকেই সবকিছু পরিবর্তন করা সম্ভব। তো আমি মনে করি যে অবশ্যই এই বিষয়টা যারা কর্তা ব্যক্তি আছেন তারা দেখবেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মুসলিম সমাজ জিন্দাবাদ, আয়োজক সংগঠন বাংলাদেশ ইসলাম পার্টি জিন্দাবাদ।